হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এবার আমি পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব শান্তি পরিবহনের বহরে অন্যতম একটি সুপরিচিত বাসে করে। আর আমি সেই সাথে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আকাশদা এবং নাইম ভাইকে। মূলত আপনারা আমাকে অনেক হেল্প করেছেন, সেই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভিডিওটি আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যে যেন আপনার কাছে মনে হয় আপনি আমার সাথে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে বারবারই বলে থাকি যে খাগড়াছড়ি আমার অন্যতম একটি পছন্দের একটি জেলা। স্পেশালি নাইটে যখন পাহাড়ি রাস্তায় বাসগুলো একসাথে যখন অতিক্রম করে সিরিয়াল মেনটেন করে, ওই দৃশ্যটা দেখতে আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তাই আমি ট্রাই করি যে মাঝে মধ্যে খাগড়াছড়ি থেকে ঢাকা রুটে ট্রাভেল করা। আর খাগড়াছড়ি আমার একটা সময় আমি নিজেও কাটিয়েছি, তাই শৈশবে একটা আলাদা স্মৃতি রয়েছে খাগড়াছড়ির প্রতি। সো বলতে পারেন এই জন্য আর কি ওই জেলার প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন আছে। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি উল্লেখ করব যে আপনারা ঢাকা থেকে খাগড়াছড়ি কিভাবে যাবেন, কোন কোন অপারেটর চলাচল করে, ভাড়া কত, এই সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করব। সেই সাথে ভিডিও শেষে আমি বাসের কন্ডিশন, বাসের স্পিড, চালকের দক্ষতা, বাসের সার্ভিস, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের দেখা অন্যতম একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আর কোনো কথা বললাম না, এবার ভিডিওর মূল পর্বে আসা যাক। ঘড়িতে এখন সময় রাত 9:45 আর আমি অবস্থান করতেছি খাগড়াছড়ি নারিকেল বাগান বাস টার্মিনালে। আর এই বাসটি ছিল সেদিন আমার ট্যুরমেট। এই বাসটি মূলত শান্তির বহরে কয়েক মাস হলো যুক্ত হয়েছে। এর আগে হানিফ এন্টারপ্রাইজের বহরে ঢাকা রংপুরতে চলাচল করত। সো ভিউয়ার্স, বাম পাশে রয়েছে আমাদের পাইলট সাইফুল ভাই, আর মাঝে রয়েছে আকাশ ভাই, যিনি বাস লাভিং সোসাইটির অন্যতম পরিচিত একটি মুখ। তো যাই হোক, এবার এই বাসের ইন্টেরিয়র পর্বে আসা যাক। এটি হলো হিনোওয়েকে 1J বাসের ড্যাশবোর্ড। আর এই বাসটি সর্বোচ্চ 140 কিলোমিটার আরবেগে গতি তুলতে সক্ষম। এই বাসে টোটাল 40টির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে 2x2 ফরমেশনে। বাসটির ইন্টেরিয়র বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঢাকা থেকে খাগড়াছড়ি সাধারণত ভাড়া নিয়ে থাকে 700 টাকা, তবে আপনারা যদি আবদুল্লাহপুর গাজীপুরের দিকে যান তখন নেবে 750 টাকা করে ভাড়া। এই হলো বাসের সিটের অবস্থা। সিটগুলো বেশ আরামদায়ক ছিল। আমার কাছে এই বাসের সিটগুলো বেশ অনেক ভালো লেগেছে। আর এটি হলো বাসের হ্যান্ড রেস্ট, এখানে আপনারা হাত রাখতে পারবেন। আর এটি হলো সিটের লক, এই লকটি উঠে আপনারা সিটটি হেলাতে পারবেন। ফাইনালি রাত 10:11 আমাদের বাসটি 11 মিনিট বিলম্ব করে খাগড়াছড়ি থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর আমাদের এই বাসটি মূলত লাস্ট স্টপেজ ছিল গাজীপুর শিববাড়িতে, তবে আমি আবদুল্লাহপুরে নেমে যাব। সো ভিউয়ার্স, এবার সেই ঢাকা থেকে খাগড়াছড়ি আপনারা কীভাবে যাবেন এবং বাসের ভাড়া কত। সাধারণত ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে শান্তি পরিবহন ছাড়া আরও বেশ অনেকগুলো অপারেটর রয়েছে। এস আলম, সৌদিয়া, ইকোনো, শ্যামলী এনার ট্রাভেলস, শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সেন্ট মার্টিন পরিবহন, সব বেশ অনেকগুলো ব্যানার, যাদের প্রত্যেকে নন এসি বাসে ভাড়া নিয়ে থাকে 700 টাকা করে। এবং আবদুল্লাহপুর থেকে যেসব গাড়ি ছাড়ে এগুলো ভাড়া নেয় 750 টাকা করে। আর এসি বাসের মধ্যে রয়েছে হানিফ, ভলভো, রবি এক্সপ্রেস, হুন্ডাই, তাদের ভাড়া নিয়ে থাকে 1600 টাকা করে। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে এখন আমার রবি এক্সপ্রেসেরই বাম্পারের পিছিয়ে দাঁড়িয়ে ছিলাম। মূলত এখানে আর্মি চেকিং হবে। সো আর্মি চেকিং এখানে 10 থেকে 15 মিনিট আমাদের লেগেছে। সেদিন আমাদের এই বাসটি ছিল লাস্ট বাস, আমাদের আগে অনেকগুলো বাস ছেড়ে যায়। সো এবার আর্মি চেকিং শেষ, আস্তে আস্তে বাসটি খাগড়াছড়ি 0 মাইল ত্যাগ করে আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আগাচ্ছি। সো ভিউয়ার্স, আলুটিলা পাহাড়ে উঠতে না উঠতেই খেলাধুলা শুরু হয়ে যায়। হুন্ডাই তো তার ঝলক সবার আগেই দেখিয়ে দিল। সে ফার্স্টে আর কি শান্তি পরিবহন এই বাসটাকে ওভারটেক দিয়ে দিল। এখন আমরা আলুটিলা পাহাড়ে উঠবো। মূলত হুন্ডার পিক আপ অনেক ফাস্ট, তো আমরা এটা সবাই জানি। সো হুন্ডাই একটা পর্দা চোখের পলকে হারিয়ে গেল, আর আমরা ধীরে সুস্থে শান্তি পরিবহনের এই বাসটাকে ওভারটেক দিয়ে দিলাম। আর এটি হলো আলুটিলা পাহাড়। আলুটিলা হলো খাগড়াছড়ির অন্যতম সুউচ্চ একটি পাহাড়। এই আলুটিলা পাহাড়ের উচ্চতা হলো প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, 980 মিটারের মতো হবে। সো বুঝতে পারতেছেন এটি বাংলাদেশে সর্বোচ্চ 5টি পাহাড়ের মধ্যে অন্যতম পাহাড় হবে উচ্চতার দিক দিয়ে। তো যাই হোক ভিউয়ার, যে কথাটি বলতেছিলাম এতক্ষণ ধরে, মূলত খাগড়াছড়ি থেকে ঢাকা রুটে এসি বাসের মধ্যে রয়েছে হানিফ, ভলভো, রবি এক্সপ্রেস, হুন্ডাই, দেশ ট্রাভেলসের আনকাই, আর গ্রিন লাইনের ইরিজার বাস, যাদের প্রত্যেকের ভাড়া 1600 টাকা করে নিয়ে থাকে। এছাড়া সেন্ট মার্টিন পরিবহনের 1J বাসগুলোর ভাড়া মোস্ট প্রবাবলি
900 থেকে 1000 টাকা নিয়ে থাকে, আমি যদিও শিওর না। আর এছাড়াও ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার বাসও রয়েছে, তাদের ভাড়া মোস্ট প্রবলি 1600 টাকা করে নিয়ে থাকে। সো ভিউয়ার্স, এখন আপনারা আলুটিলা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আর সামনে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের সাথে। ভিউয়ার্স, খাগড়াছড়ি থেকে ঢাকা টোটাল ডিস্টেন্স 275 কিলোমিটারের মতো। আর এই পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো, রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর কি। সো ভিউয়ার্স, যখন আমরা আলুটিলা পাহাড়ের ঢালে নামতেছি তখন আবারও সেই রবি এক্সপ্রেসের সাথে দেখা। তবে রবি এক্সপ্রেস আমাদের দেখে সে কোনো মতো ছাইড দিবে না। আর দেখতে তো আছেন এই খাগড়াছড়ি রাস্তা কতটা সরু, মানে এই সরু রাস্তা ওভারটেক দেওয়া কতটা টাফ। সো ভিউয়ার্স, শান্তি আর রবি এক্সপ্রেসের এই পাহাড়ি রাস্তা পথ চলে আপনারা উপভোগ করতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সো ফাইনালি আমরা এই রবি এক্সপ্রেসকে ওভারটেক দিয়ে দিলাম। আর এই পাহাড়ি রাস্তা ওভারটেক দেওয়ার বিষয়টা আসলে অনেক কঠিন। তারপরও খাগড়াছড়ি প্লেয়ারগুলা কেউ কারোর সাথে কম নাই, তারা সুযোগ পাইলে একজন আরেকজনের ওভারটেক দিয়ে দেয়। মানে আপনাদেরকে বলো, আপনারা যেই ব্যানরে ট্রাভেল করেন না কেন, খাগড়াছড়ি গাড়িগুলো এক একটা আগুন, তারা কেউ কারোর সাথে কোনো অংশে কম না। তারা এই পাহাড়ি রাস্তার মধ্যে ওভারটেক দেয়, আপনারা কি বলবো। অথচ রাঙামাটি বা বান্দরবান গেলে তারা আর কি ওরকম ওভারটেক দেয় না। তাদের রাস্তা কিন্তু খাগড়াছড়ি থেকে আরও অনেক ভালো, অত বেশি ডেঞ্জারাস না, তারা খুব বেশি একটা তাফারিং করে। সো ভিউয়ার্স, এখন আমরা অবস্থান করতেছি খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায়। এই জায়গা থেকে আমাদের বাসে বেশ কিছু যাত্রী উঠবে। আর পিছিয়ে রয়েছে বাস লাভিং সোসাইটির অন্যতম ভাইরাল একটি গাড়ি, যার রেজিস্ট্রেশন নাম্বার হলো 2513। এখন আমরা অবস্থান করতেছি জালিয়াপাড়ায়। হাতের বাম দিকে চলেছে রাঙামাটির রাস্তা, সোজা গেছে চট্টগ্রামের রাস্তা, আর ডান দিকে চলে গেছে রামগড় হয়ে ফেনী ঢাকার রাস্তা।
ভিউয়ার্স, এখন আমি যে জায়গা অবস্থান করতেছি এটা হলো রামগড় পাইলট বাগান তথা হর্টিকালচার সেন্টার। এই জায়গায় আমার শৈশবের একটা অংশ আমি কাটিয়ে এসেছি। আর এই জায়গা দাঁড়িয়ে আমি একটা সময় বাস লাভিং করতাম, সেই ছোটোবেলার কথা আমার মনে আসতেছে। সো যাই হোক, আমাদের সামনে রয়েছে শ্যামলী সেই বিখ্যাত ভাইরাল গাড়ি 2523। এই বাস নিয়ে আমি আর কিছু বলবো না, আপনারা আমার থেকেও আরও ভালো জানেন যারা এই বাসে ট্রাভেল করেছেন এই বাসটি কতটা টাওরাস গাড়ি। আর তার থেকে বড় কথা হলো এই বাসটি সাকুরার হায়দার দাদুকে ওভারটেক গিয়েছিল ট্যুরে। সো এই হলো অবস্থা। আর শ্যামলীর সামনে রয়েছে শান্তি পরিবহন আরেক টাওরাস গাড়ি 1513, যেটি মূলত কাশেম ভাই চালায়। মূলত আমার সামনে দুটোটাই টাওরাস গাড়ি। আর আমরা এখন রামগড় উপজেলার মধ্যে অবস্থান করতেছি। আর এই জায়গাটা আমার শৈশবের স্মৃতি বেজে যাইতো একটি জায়গা। সো রামগড়ে মাস্টার পাড়ায় আর কি কাশেম ভাই হয়তো যাত্রী নিচ্ছেন বা কোনো কারণে আর কি স্লো করছেন। সো এইটাকে আমরা ছোটোখাটো একটা ওভারটেক দিয়ে দিলাম এরই ফাঁকে। সো ভিউয়ার্স, এই রামগড়ের পথে যতই আগাচ্ছি ততই আমার শৈশবের অনেকগুলো স্মৃতি ভেসে উঠতেছে। একটা সময় এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করতাম স্কুলে যখন যেতাম বা প্রাইভেট পড়তে যখন যাইতাম। আর কি বলবো, এখানে দাঁড়িয়ে অনেক বাস দেখতাম সেই সময়, শান্তি, এস আলম, সৌদিয়া, মানে পুরান স্মৃতি অনেক মনে আসতেছে। মানে আপনাদের কীভাবে বুঝে বলবো, এমনও আমার ঘটনা ঘটেছে যে শুধুমাত্র বাস দেখার জন্য আমি সেই প্রাইমারিতে থাকাকালে ক্লাস বাঙ্ক দিয়েছিলাম। দেখতাম ওই সময় কোন গাড়ি আগে ঢুকছে রামগড়ে, এই নিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড শান্ত দুজন মিলে হিসাব নিকাশ করতাম। এই জন্য যদিও অনেক মার খেয়েছি, তো তারপরেও আর কি আমাদের এই পাগলামি যায়নি। মূলত এই যে মোড়টা ক্রস করছে এই জায়গায় দাঁড়িয়ে আমি বাসগুলো দেখতাম। আর কিছু দূর ভিতরে আমার প্রাইমারি স্কুল ছিল। সো ভিউয়ার্স, আমার কি বলবো, আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের সাথে আমি কী যে বলবো। সো শ্যামলী বাম্পার ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি। শ্যামলী সে কোনো মতো ছাড়বে না, আপনারা তো জানেনই এই গাড়ি কতটা পাগলামি করে। তো দেখা যাক ফাইনালি আমরা এই গাড়িকে ওভারটেক দিতে পারি কি না, দেখতে থাকেন আমাদের সাথে। ভিউয়ার্স, এখন আমরা অবস্থান করতেছি রামগড়ের সোনাই পুলে। একটা সময় মাঝে মধ্যে এখানে আমার আব্বুর সাথে বাজার করতে আসতাম। আর তাছাড়াও একটা সময় এখানে কোরবানির হাটও বসতো। আমি জানি না এখন এখানে কোরবানির হাট বসে কিনা, তবে একটা সময় বসতো। সো আমরা যখন রামগড় চা বাগানের কাছাকাছি তখন আর কি একটা সুযোগ বুঝা এই শ্যামলীর এই গাড়িতে ওভারটেক দিয়ে দিই। মূলত এই জায়গার রাস্তাটা একটু সম্প্রসারণের কাজ হয়েছে, তাই আর কি এই সুযোগে ওভারটেক দিলাম। তা না হলে শ্যামলী জীবনে আমাদেরকে সাইড দিত না। ও হ্যাঁ, মূলত রামগড় থেকে একেবারে কড়াইহাট পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ চলতেছে, যার ফলে এখানে বেশিরভাগ অংশে ভাঙাচোরা রয়েছে। এই দেখেন, ভাঙাচোরা কথা বলতে না বলতে ভাঙাচোরা রাস্তার মধ্যে আমরা এসে পড়েছি। আর এটাই হলো রামগড় চা বাগান। যদিও এই জায়গাটি মূলত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্যে পড়েছে। তারপর যেহেতু রামগড় থেকে জায়গাটা কাছে, তাই এই চা বাগানের নামকরণ করেছে রামগড় চা বাগান। তবে খাগড়াছড়ি জেলার মধ্যে কোনো চা বাগান নাই, কাছাকাছি বলতে গেলে এই রামগড় চা বাগানটি আর কি কাছাকাছি, যদিও এটি চট্টগ্রাম জেলার মধ্যে পড়ে। সো ভিউয়ার্স, আমি আপনাদের চা বাগানের সৌন্দর্য দেখানোর জন্য আবারও সামনে এসে ভিডিও করতেছি। দিনের বেলা হলেও আপনারা এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারছেন, বাট রাতের বেলায় আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না। তাও আপনাদের জন্য আর কি আমি বাসের বর্ণনাটা দিয়ে এই চা বাগানের সৌন্দর্য নেওয়ার জন্য ভিডিও করতেছি। আপনারা এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে থাকুন।
নয়া টিলার এই ব্রিজটির এখনও কোনো পরিবর্তন করেনি, সেই ছোটোবেলায় যেমন দেখছি তেমনটাই আছে। আর এই ব্রিজটি মূলত এরশাদ আমলে তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে যে একেবারে বাড়িহাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত এই পাকা রাস্তাটি মূলত এরশাদ আমলেই করা হয়েছে, লোকমুখে আমি যতটুকু শুনেছি। এর আগে এই রাস্তাগুলো আর কি ইটের রাস্তা ছিল, তখন আর কি খাগড়াছড়ি থেকে রামগড় যাইতেই আর কি 2 দিন লাগতো, এমনও আমি শুনেছি। তো এরশাদ আমলে আর কি দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা হয়েছে, যারই প্রেক্ষাপটে এই খাগড়াছড়ি থেকে বাড়িহাট পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়েছে। তবে রিসেন্ট আর কি রাস্তার অবস্থা দেখতে আছেন কতটা বেহাল দশা। মূলত রাস্তার সম্প্রসারণের কাজ চলতেছে, আর মাঝপথে আর কি ঠিকাদাররা কাজ ফেলে চলে গেছে, যার ফলে গত 1 বছর ধরে আমি রাস্তা এরকমই কন্ডিশন দেখেছি, কোনো প্রকার পরিবর্তন হয়নি। আর এই নয়াটিলের রাস্তাটা বাংলাদেশের অন্যতম ডেঞ্জারাস একটি রোড। কেন ডেঞ্জারাস রোড আপনারা সামনে গেলেই বুঝতে পারবেন। রাস্তার আবার কিছু কিছু অংশে সম্প্রসারণের কাজও হয়েছে, তবে অর্ধেকের বেশি আর কি কাজ এখনও কমপ্লিট হয়নি। বলতে গেলে আমার দেখা মতে 30% মতো রাস্তার কাজ হয়েছে এই একেবারে বাড়িহাট থেকে রামগড় পর্যন্ত। এখনও অনেক জায়গায় রাস্তা শুরু রয়েছে, আর তার থেকে বড় কথা শুরু থাকা কোনো ব্যাপার না, রাস্তা চিকন থাকা কোনো ব্যাপার না, রাস্তার কন্ডিশন খুবই বাজে, যার ফলে চালকদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হয়, আর যাত্রীদের তো ভোগান্তি পোহাতে তো হয়। একটা পর্যায়ে আমাদের চালক নিজেই বলেছেন যে এর থেকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রাস্তাও ভালো এই রাস্তার তুলনায়। আমাদের সামনে একটা ট্রাক পড়ে, আর দেখেন এই ট্রাকটাকে ওভারটেক দিতেই কতটা যে অসুবিধা পোহাতে হচ্ছে তার ভাষা প্রকাশ করার মতো না। একটু ডানে গেলে খাদ, বাম পাশেও খাদ, আর মাঝখান দিয়ে আর কি গাড়ি চলতেছে, গাড়ি এদিক ওদিক হলে আর কি খাদে পড়ে যাবে, কিছু করার নাই। এই দেখেন ওভারটেক করতে গিয়েও পারতেছে না, কতটা ডেঞ্জারাস রুট। এই হলো খাগড়াছড়ি পাহাড়ি রাস্তার অবস্থা। আমি তো ভয় পেয়ে গেছি এক চাকা আবার খাদে পড়লো কিনা, আমার নিজেরই হাত কাঁপতেছে, বিশ্বাস করেন ভিউয়ার, আপনাদের কীভাবে যে বলবো। আমি বাংলাদেশে অনেক জায়গায় ট্রাভেল করছি, তবে এই খাগড়াছড়ি রোড আমার কাছে এখনও অনেক ভয় লাগে। ছোটোবেলা ভয় পেতাম, ভয়টা এখনও যায় না। তবে এই পাহাড়ি রাস্তার স্থানীয় যেসব ড্রাইভার আছে তারা এই রাস্তা চালাতে একেবারে এক্সপার্ট, তাদের এই রাস্তার প্রতিটি মোড়ই একেবারে মুখস্থর মতো, চাইলে তারা লাইট অফ করে চালাতে পারবে এমন অবস্থা। যেমন বাউলি জসিম ভাই আছে, কিছুক্ষণ আগে যার গাড়ি ওভারটেক দিয়েছিলাম, উনিতে এমনও শুনেছি যে লাইট অফ করে পূর্ণিমা রাতেও গাড়ি চালাইছেন। তাহলে বুঝেন তাদের কনফিডেন্সের লেভেল কোন ধরনের। রাস্তা ঠিক করে কোনো নামগন্ধ নাই আর, রাস্তা ঠিক করে কোনো নামগন্ধ নাই আর। কাজ করে তো এই কারণে ফাঁকা রাস্তা এখন কাজ করবো তো এটা তাই গেছে মানে সরকার কত না করবে না না সরকার পর্যায়ে কাজ করতে কাজ করার পরে দিলে আমার কি চাপ আছে নাকি 500 টাকা নাই, এটার কাজ এটার টাকা তো দিব 12 টাকা অর্ডার দিয়ে বন্ধ করে দিই চলে গেছে হালকা ব্রেক এই গাড়ি আসলে তো মল শুরু হয়েছে তাই না? কি সিপা রাস্তা রে। এই দেখেন নয়াটিলের রাস্তার অবস্থা, কতটা চিপা রাস্তা, মানে একটা গাড়ি আরেকটা গাড়ি যে যাবে সেটার কোনো ওয়ে নাই।
বিপরীত দিক দিয়ে গাড়ি আসলে অবস্থা আরও খারাপ হয়ে যায়, তখন দুই গাড়ি ক্রসিং করতে মানে অনেক বেগ পোয়ানো লাগে। সামনে আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের সামনে শান্তি পরিবহনের গাড়ি দেখতে পাচ্ছেন। এটি মূলত 14, 15, 13 সিরিয়ালের গাড়ি, যা মূলত কাশেম ভাই চালায়। এই গাড়িটাও কম তাওরাস না। তো এই গাড়িটা পাম্পার ধরে ধরে আমরা আর কি নয়াটিলা পাহাড়ি রাস্তাটি অতিক্রম করি। এই দেখেন সামনে আরেকটা গাড়ির সাথে ক্রসিং হবে, যার ফলে আমরা দুই গাড়ি দাঁড়িয়ে আছি। মানে কি বললো, পাশে হলো খাদ আর রাস্তা অনেক চিপা। আমার নিজেরই ভাই ভয় লাগতেছে, মানে কি বলবো, এই রাস্তা আমার দেখা অনত ডেঞ্জারাস একটি রোড। এখনো পর্যন্ত গাড়িগুলো ঠিকমতো ক্রসিং করতে পারতেছে না, এখন আস্তে আস্তে আর কি আগাচ্ছে। এই রাস্তা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। একে তো রাস্তার অবস্থা বেহাল, তার উপর অনেক সরু একটা রাস্তা, আর তার উপরে এতগুলা টার্নিং। মানে এই পুরো ঢাকা থেকে খাগড়াছড়ির যত রাস্তা আছে এই রাস্তায় টার্নিং অনেক বেশি। মানে এই নয়াটিলা রোডে আবার একটা গাড়ি এসে ক্রসিং হবে, দাঁড়ায় আছে। এরকম বেশ কয়েকটা গাড়ি এসে ক্রসিং হওয়ার সময় দুই গাড়ি আমরা দাঁড়াইছিলাম, কেন রাস্তা অনেক সরু রাস্তা, এখানে এক টার্নে কেউ যেতে পারবে না। তাই এই আর কি এই অবস্থা। সো ভিউয়ার্স, এখন আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে পরের হাটের সমতল রাস্তায় উঠে পড়লাম। এই জায়গার রাস্তায় মোটামুটি কাজ হয়েছে, আবার কিছু কিছু অংশে ভাঙ্গা হয়েছে। তবে এখানে গাড়ি চালায় বেশ শান্তি আছে, 100+ ইজিলি তোলা যায়। তবে একটা সময় এই রাস্তা কিন্তু বেশ অনেক সরু ছিল। রিসেন্ট 2-3 বছর হলো আর কি রাস্তা কাজ করেছে এখানে। আমাদের বাসের এখন স্পিড 110+। সামনের এই কাশেম বাইরে আমরা একেবারে ঝড় গতিতে ওটি দিয়ে দিছি। মানে আমি এমন একটা সিচুয়েশনে পড়ছি, আমি কি স্পিডোমিটারে ভিডিও নিব না গাড়ির ওভারটেকে বেরোলে। সো ভিউয়ার্স দেখেন, যদিও অন্ধকারে স্পিড ঠিক করে বোঝা যাচ্ছে না, 110-এর উপর আর কি আমাদের বাসটি ছুটে চলছে।
আমরা এখন বারিয়ারহাটে এসে পৌঁছাইছি, সোজা চলে গেছি চট্টগ্রামের রাস্তা। আমাদের বাসটি কিছু দূর গিয়ে ইউটার্ন নিয়ে আবার ঢাকামুখী লেনে প্রবেশ করবে। ভিডিও ধরার আগে আমরা ইন্টিরিয়ালের স্লিপার বাসকে ওভারটেক দিয়ে দিচ্ছি। এখন বেঙ্গলের একটা বাস পাইলাম, এই বাসকেও আমরা একটা পর্যায়ে ওভারটেক দিয়ে দিচ্ছি। তবে ভিউয়ার্স, আমি সেদিন খুব অবাক হলাম, আমাদের বাস কিন্তু মোটামুটি বেশ ভালোই টেনে চালাচ্ছিল হোটেল ব্রেকের আগ পর্যন্ত, বাট প্লেয়ার কিন্তু খুব বেশি একটা পাইনি। আর নর্মালি এই টাইমে প্লেয়ার খুব বেশি একটা পাওয়া যায় না। সাধারণত চিটাগাংয়ের বেশিরভাগ গাড়িগুলো আপনার 11:30 পরে ছেড়ে আসে, যার ফলে সেই হিসাবে আমরা যদি অ্যাটলিস্ট 10-15 মিনিট করে দেরি করে আসতাম তখন মোটামুটি কিছু গাড়ি পাইতাম। বাট এমন একটা টাইমে বাইরে হয়েছি যে গাড়ি পাওয়া একেবারে মুশকিল। সো কুমিল্লা পর্যন্ত এই বেঙ্গল স্লিপার ছাড়া আমরা আর কোনো গাড়ি পাইনি। তবে সামনে এসালমের সাথে আমাদের একটা কঠিন রেস হয়েছে, আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভিডিওটি এনজয় করতে থাকুন। আমরা এখন ফেনীর মহিপালে অবস্থান করতেছি। সেদিন আমাদের এই বাসটি ফেনীর মহিপাল ফ্লাইওভার দেন না গিয়ে নিচ দিয়ে যাচ্ছে। মূলত ফেনীতে বেশ কিছু যাত্রী গাড়িতে নেমে যায়, মূলত তার টিকিটের যাত্রী ছিল। আর সেদিন আমাদের বাসে একজনও পোক তুলেনি, যা আমার কাছে খুব ভালো লেগেছে। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের সার্ভিস দিন দিন আরও ইমপ্রুভ হচ্ছে। সো ভিউয়ার্স, বেশ কিছুক্ষণ আমাদের বাম্পার কামড়ে থাকার পর একটা পর্যায়ে সুযোগ বুঝে এই এসালম আমাদেরকে ট্রাকের গ্যাপে ফেলে উঠি দিয়ে দেয়। আর এই এসালম মূলত রাঙামাটি রুটের এসালম। তবে আমি জানি যে রাঙামাটি রুটের গাড়ি বেশিরভাগই ভ্যালকা হয়ে থাকে, আর এসালম তো তার ব্যতিক্রম হবে না। তবে ভিউয়ার্স, সেদিন আমার চোখ একেবারে কপালে ওঠার মতো। এই এসালম যা দেখাইছে না, আমার কী বলবো, আমি নিজেই ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমি জানি হলে এসালমের খাগড়াছড়ি যে 4টা গাড়ি আছে ওগুলো বেশ টানার গাড়ি, আর চিটাগাংয়ের কয়েকটা আছে গাড়ি ওগুলো টানের গাড়ি। বাট রাঙামাটির গাড়ি যে এত খেলা দেখাবে তা আমার একেবারে কল্পনার বাইরে। তবে একটা সময় এই এসালম প্রথম দিকে ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচল করতো। তো যাই হোক ভিউয়ার্স, এই এসালমের যে পাইলট ছিল, আমি ফার্স্টে মনে করছি হয়তো সেলিব্রিটি কেউ হবে, হয়তো পিচ্চি আলম ভাই বা অন্য কেউ হবে। যদিও পিচ্চি আলম ভাই এই গাড়ি চালায় না, তারপর আমি ধরে নিচ্ছি যে হয়তো উনি হয়তো সামহাও হয়তো প্রক্সি দিতে এই গাড়ি চালাচ্ছেন। ওনার মানে ড্রাইভার এই গাড়ি যেভাবে চালাচ্ছিল আমি তাই অনুমান করে নিয়েছিলাম। বাট ভিউয়ার্স, আপনারা কী বলবো, বিশ্বাস করবেন না জানি না, হোটেল ব্রেকের পর আমি আমার গাড়ির পাইলট সবাই অবাক হয়ে যায়। এই বুড়া চাচা মিয়া মানে যেভাবে চালাইছে, ষাটোর্ধ চাচা মিয়া এই গাড়ি পাইলট ছিল, মানে আমাদের চোখ কপালে ওঠার মতো। আর দেখেন মানে কীভাবে চালাচ্ছে, তার এক্সাস্টার থেকে একেবারে ধোঁয়া বাইর হয়েছে, কালো ধোঁয়া বাইর হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে ওই গাড়ির পিক আপ আমরা থেকে অনেক ফাস্ট। আমরাও চেষ্টা করছি বাট পারতেছিলাম না এই গাড়ির সাথে যেভাবে চালাচ্ছিল। আর বেশ কয়েকটা সে ট্রাকের গ্যাপে আর কি রিস্কি কর্নারিং করছে, যা আমি কখনো সাপোর্ট করি না, বাট করছে আর কি গাড়িটা। তবে তার থেকে বড় কথা একটা বুড়া মানুষ কেমনে যে সেটাই না চালাইছে, এইটা আমার একেবারেই চিন্তার বাইরে ছিল। আর এই পাইলট যে এসালমের খুব সেলিব্রিটি পাইলট তাও না, মানে বড় ভাইদের কাছে সবাই জিজ্ঞেস করছি, তারাও আর কি চিনে না। এই ছিল অবস্থা। হয়তো উনি হয়তো এককালে হয়তো মার্সা বা এনা ইকোনো চালাইতো, এরকম হইলে হইতে পারে, আমি জানি না। বাট তার ড্রাইভিং স্টাইল ওরকমটাই আর কি ইশারা দেয়।
সো ভিউয়ার্স, এই হলো সেই বিখ্যাত গাড়ি। আর আমরা এখন অবস্থান করতেছি কুমিল্লা মায়ামি হোটেলে। সেই দিন এই ছিল মায়ামি হোটেলের অবস্থা। পাশে হলো খাগড়াছড়ির শ্যামলীর একটি গাড়ি, আর হলো শ্যামলীর এসি গাড়ি, যাও খাগড়াছড়ি থেকে ছেড়ে এসেছে। সো ভিউয়ার্স, পাইলট সাইফুল ভাই আর কি তাদের সাথে আমাকে ডিনার করার ইনভাইট দেয়। আর এই হলো আমার গাড়ি, একেবারে কাটায় 20 মিনিটে আমাদের গাড়িটি ছেড়ে দেয়। তো আপনারা ভালো করে দেখেন, আমি তখন ভালো করে আমার গাড়ির আউটলুক দেখাই নাই, এখন আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, এখন আমরা অবস্থান করতেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে। আর আমাদেরকে ওভারটেক দিয়ে চলে যায় এসআই এন্টারপ্রাইজের নওগাঁ কক্সবাজার রুটে ভাইরাল একটি গাড়ি। তবে এখানে একটা কাহিনী হয়, তাদেরকে বলতেছি। মূলত হোটেল ব্রেকের পর আমাদের এই বাসের সামনের চাকা হঠাৎ করে গরম হয়ে যায়, মানে পরে একটা পর্যায়ে স্টাফরা আঁচ করতে পেরে গাড়ি থামে আর কি, দেখে পরে দেখে এই অবস্থা। এখন যে কোনো সময় চাকা ব্লাস্ট হতে পারে। এখন কথা হলো, আমাদের গাড়ি যদি টেনে চালায়, যদি আল্লাহ না করে যে চাকা ব্লাস্ট হতো, তাহলে বড় ধরনের মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটতো। যেমনটা আপনাদের হয়তো মনে আছে 2 বছর আগে ইমাদের একটা গাড়ি এক্সপ্রেসওয়েতে কীভাবে অ্যাক্সিডেন্ট করছে, ওরকম হওয়ার পসিবিলিটি আছে। কেননা সামনের চাকা কিন্তু খুব ডেঞ্জারাস যদি একবার ব্লাস্ট হয়। পিছের চাকা তো কোনো কিছু না, বাট সামনের চাকা যদি একবার ব্লাস্ট হয় খুবই ডেঞ্জারাস, কন্ট্রোল করা খুবই কঠিন। তাই আমাদের পাইলট সাহেব আর কি বুঝতে পেরে এখন উনি গাড়ি ধীরে সুস্থে চালাচ্ছে। সো ভিউয়ার্স, এখন আমরা অবস্থান করতেছি কুমিল্লার দাউদকান্দি উপজেলা। এখানে মূলত মেঘনা ব্রিজের টোল প্লাজার কারণে জ্যামের সৃষ্টি হয়েছে। সো মেঘনা ব্রিজে এই জ্যামের মধ্যে আমি একটা পর্যায়ে ঘুমিয়ে যাই। আর এখন হোম থেকে উঠে দিকে আমি কাঁচপুর ব্রিজে অবস্থান করতেছি। সামনে একটা স্টার লাইন আছে, এই স্টার লাইনকে আমরা একটা পর্যায়ে ওভারটেক দিয়ে দিই। তবে আমার সামনে যে ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে, এই লোকটি কোনো আক্কেল জ্ঞান আছে কিনা জানি না। সে কিন্তু কাঁচপুর ব্রিজের আরও 2 কিলোমিটার পরে নামবে, কিন্তু সে ব্রিজের মাঝখানে আইসা তাও দাঁড়ায় আছে। সে যদি বসতো তাও মানতাম। এই লোকটা আক্কেল জ্ঞান আছে বলতে কিনা আমি জানি না। এটা মানুষ একটা কমন সেন্সের একটা বিষয় থাকে, হয়তো তার ওরকম কমন সেন্স কম, যার ফলে এই অবস্থা। আর আমি আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না। সো এই ছিল অবস্থা। স্টার লাইনকে আমরা একটা পথে ওভারটেক দিয়ে দিই। আর সামনে ছিল হানিফের একটা ইসুজু গাড়ি, ওইটি মূলত চট্টগ্রাম থেকে 10:30 ছেড়ে এসেছিলো। তো ওইটাকে ওভারটেক না দিতে পারলে স্টার লাইনে আমরা ওভারটেক দিয়ে দিই। ঘড়ির কাঁটা যখন ভোর 4:52, তখন আমরা অবস্থান করি রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারে। সো বলা চলে যে খাগড়াছড়ি থেকে ঢাকা আসতে আমাদের টোটাল 6 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে। যদিও আরও আগে আমরা 30 মিনিটে পৌঁছাতে পারতাম, বাট এই গাড়ির এই সমস্যার কারণে আর একটু লেট হয়েছে। তবে এখানে কারো কোনো হাত নাই, গাড়ির যান্ত্রিক ত্রুটি যে কোনো সময় হতে পারে। তো যাই হোক, এখন আমাদের সামনে রয়েছে সিলেট রুটের হানিফ। আর একটা পর্যায়ে এই সিলেটের হানিফকে আমরা ওভারটেক দিয়ে দিই। আমরা সবাই কম বেশি জানি যে সিলেটের হানিফ কতটা তাওরাস। তো যাই হোক, ওভারটেক দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, এখন আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করতেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব। তো আমি আবদুল্লাপুরে নেমে গেলাম। আমাদের বাসটি মূলত লাস্ট স্টপেজ ছিল গাজীপুরের শিববাড়ি। সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ট্রাভেল এক্সপিরিয়েন্স হইল। এইবার আসি এই বাসের ভালো এবং খারাপ দিক নিয়ে। প্রথমে ভালো দিক নিয়ে আলোচনা করা যাক। পাইলটের ড্রাইভিং স্কিল ছিল এক কথা পুরো অসাধারণ। উনি যেখানে যেমন স্পিড অ্যাপ্লাই করার প্রয়োজন সেখানে তেমনটা অ্যাপ্লাই করেছেন। আমি কোনো প্রকার রেকলেস ড্রাইভিং, পারাপারি, ওভার স্পিডিং, বাউলিবাজি এগুলো দেখি নেই। উনি যেখানে যেমন ড্রাইভিং করার প্রয়োজন তেমনটা চালাইছেন। স্পেশালি ওনার পাহাড়ে যেভাবে ড্রাইভিং করেছেন তার জন্য আমি পুরাই ওনার ফ্যান হয়ে গেছি। আর এছাড়াও স্টাফ যারা ছিল তারা যথেষ্ট আন্তরিক ছিল, আমাকে ভিডিও তৈরি করতে তারা যথেষ্ট সহায়তা করেছে। আর বাসের সার্ভিস আমি যথেষ্ট ভালো পেয়েছি। শান্তিতে আমি যতবার উঠি না কেন ততবারই ভালো পেয়েছি, তবে এবার একটু বেশি ভালো সার্ভিস পেয়েছি। সো ওভারঅল আমি যে রেটিংয়ে আসি, ড্রাইভিংয়ে আমি 10-এর ভিতর 9.5 দিব, সার্ভিসও আমি 10-এর ভিতর 9.5 দিব। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।